বড়বাবু আপনার খোঁজ করছিল। কেন? তা জানি না, তবে ওই আপনার কথা না দুবার জিজ্ঞেস করেছে। হ্যাঁ ঠিক আছে, তুই চাটা দিয়ে যা, তবে দেখছি। আবার যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো? বলবি হাত খালি হলে তারপর আসবো, বুঝলি? ঠিক আছে। হ্যাঁ শোন, বলুন। 1 টাকার একটু মুড়ি এনে দে তো। 1 টাকার মুড়ি? 1 টাকার নাকি 100 টাকার আনবি নাকি? হ্যাঁ না, তা না, ওই 1 টাকার মুড়ির জন্য ওই 4 নাকি নামা ওঠা কি পোষায় নাকি? লবাপুত্তর, পোষায় নাকি? পোষায়। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। যাচ্ছি। হ্যাঁ মাথায় উঠে গেছে একদম। আর উঠবে না? ইউনিয়ন ইউনিয়ন হয়েছে তো এদের। আমরা পড়াশোনা শিখে পরীক্ষা দিয়ে বড় সাহেবকে তেল মেরে তারপরে এই চাকরি বজায় রাখছি। আমি তো একেবারে সব যত সব। কিরে শুভ, কি ব্যাপার? তোর মেজাজটা গরম বলে মনে হচ্ছে। ঠান্ডা টাকার উপায় আছে? আমার কপালটাই এরকম, ফেড আপ হয়ে গেলাম একদম। কি হয়েছেটা কি? বাসে আসার সময় কি কারোর সঙ্গে ঝগড়া করেছিস, নাকি সকাল সকাল বউর সঙ্গে ঝামেলা হয়েছে? আরে দূর, জীবনটাকে ঘেন্না ধরে গেল আমার। কি হয়েছে কি বলবি তো? কি আর হবে, রোজ যা হয় তাই হয়েছে। শোন, বউকে ভালোভাবে বোঝা। আরে বুঝিয়ে কি লাভ? সে বুঝলে তো। মাঝে মাঝে এত ফ্রাস্ট্রেটেড লাগে যে মনে হয় সবকিছু ছেড়ে ছেড়ে এখান থেকে চলে যাই আমি। শোন, এসব ভেবে লাভ নেই। তোর বউকে বোঝা যে যা আছে তাতেই খুশি থাকতে হবে। তাছাড়া তুই তো আর টাকা ছাপাতে পারবি না, কিংবা চুরি ডাকাতিও করতে পারবি না। তাহলে মাঝে মাঝে এমন মনে হয় না, আর পাড়ার লোকজনও হয়েছে তেমন। কেন? তারা আবার কি করলো? আরে ওরা ইন্দ্রাণীকে কি বলে জানো? বলে সে কি তোর বাড়িতে টিভি নেই, এখন রেডিও শুনিস? আরে ফ্রিজ নিয়ে আয় না, 500 টাকা জমা দিয়ে তাহলে লাইন দিয়ে দেবে, এখনো তো টেলিফোন নেই, এইসব বলে তাতা ইন্দ্রাণীকে। আরে তাড়াতাড়ি তেতে যেতে হবে, এ তো ভারী অন্যায়। আরে নিজের অবস্থা তো বুঝতে হবে। ওরা কেন এরকম করে আমি বুঝতে পারি খুব ভালো করে। আমাদের বাড়ির আশেপাশে ইন্দ্রাণীর মতো তো সুন্দর দেখতে কাউকে নেই, তাই জন্য ওরা হিংসে করে, বুঝলে? হিংসে। আচ্ছা, এই নিন আপনার চা, এই নিন আপনার ওই 1 টাকার মুড়ি। চা মুড়ি খেয়ে বড় বড় কাছে যান। আমাকে বললো আপনাকে ডেকে দিতে, জরুরি কাজ আছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, তুই যা। সকাল থেকে একটু শান্তি নেই, অফিসে এসে থেকে শুধু তারা তারা তারা। যা দেখা করে কি হুকুম করে দেখ। এই শোন, আজকে অফিস থেকে বেরিয়ে একবার রঞ্জনের বাড়িতে যাব। এই রবিবারের পরের রবিবার মাছ ধরতে যাব, সেই ব্যাপারেই একটু কথাবার্তা বলে নেবো আর কি। আজ অসম্ভব। কেন? বাড়িতে কেরোসিন বাড়ন্ত, তাই ইন্দ্রাণী দেবী নোটিশ দিয়েছেন যে যদি কেরোসিন তেল না এনে দিই তাহলে রাত্রিবেলা রান্না বন্ধ। সে কি রে? আচ্ছা জয়ন্তদা, তুমি একটা উপকার করবে আমার? আমার একবার 15 টাকা ধার দেবে, মাইনে পেলে দিয়ে দেবো তোমার। 15 টাকা? হ্যাঁ। এই নে রাখ। থ্যাংক ইউ দাদা, তুমি আছো বলেই আমি টিকে গেলাম। জানো জয়ন্তদা, এই মায়ের মন রাখতে গিয়ে না বিয়েটা করে আমি খুব বড় অন্যায় করেছি। তুমি রঞ্জন, তোমরা বিয়ে না করে কত ভালো আছো বলো তো, কত আনন্দে আছো। আমি সত্যি ভুল করেছি জয়ন্তদা, খুব বড় ভুল করেছি। ইন্দ্রাণী, ওমা বৌদি, এসো 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 এসো, বসো বসো। ভারী সুন্দর করছিস তো, তোর হাতের কাজ কিন্তু বেশ ভালো। দেখ কি যে বলো না, কি এমন বলছিলাম? তুমি হঠাৎ কোত্থেকে, বাজার থেকে নাকি? না রে, কতগুলো শাড়ি রয়েছে, আসলে লোকের চোখ রাড়াবে ওপেন নিয়ে এলে, সেই জন্য ব্যাগে করে নিয়ে এলাম, দেখবি তো? হ্যাঁ নিশ্চয়ই দেবো। তা এগুলো কি পুরনো শাড়ি? পুরনো কেন হবে, নতুন শাড়ি।
তোর নজর ভালো, পছন্দ ভালো আছে, তাই তোকে দেখাতে নিয়ে এলাম। দেখ না মা, কি সুন্দর গো। আমি তো এটা তো আরো ভালো, দারুণ হয়েছে শাড়িটা। এটা এটা ভালো জানো, কিন্তু এই দুটোর মধ্যে এত ভালো নয়। তাই না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল, খুব একটা পছন্দ হয়নি। কি করবো বল, তোর কালিদাস দা জোর করে এটা কেনালো। তো ভালোই তো, স্বামীর পছন্দের কিছু নিতে হয় জানো তো। হ্যাঁ, ও বললো তানিমা তুমি পড়ো, তোমাকেও ভীষণ ভালো লাগবে এই শাড়িটাতে। পছন্দ হয়েছে তোর? সব পছন্দ, কিন্তু তুমি হঠাৎ এত শাড়ি কিনলে? তোমার সামনে পয়লা বৈশাখ না, ও কাল অফিস থেকে এলো, তো আমি বললাম যে দেখো চৈত্রের সেল তো চলছে, চলো বেরিয়ে যাই, বেড়ানোও হবে, শাড়ি কেনাকাটিও হবে। তো গিয়েছিলাম তো একটা শাড়ি কিনতে, ও বললো যে সস্তায় যখন পাচ্ছ তখন আরো দু একটা কিনে নাও না, তাই কিনে নিলাম। ভালোই করেছো। এই তোর কটা হলো রে? আমার আমার 1 ডজন হয়েছে। বাজে কথা বলিস না। তোমার বাজে কথা বলবো কেন, সত্যি 1 ডজন হয়েছে। তোমার ঠাকুরপো তো দোকান ধরেই কিনে নিয়ে আসছিল, আমি বারণ করলাম। এইটুকু ঘর নিজেরাই থাকতে পারি না, তার মধ্যে অত শাড়ি কোথায় রাখবো বলো? ইন্দ্রাণী মিথ্যে কথা বলিস না, বল না সত্যি করে কটা শাড়ি হয়েছে, বল না বল না বল না। আরে বাবা, একটাও হয়নি। সে কি রে, কেন? শুভরামকে তুই বলছিস না কেন? বলেছি হবে। তাহলে আমি চলি রে। ওমা, উঠছো কেন? বসুন, একটু গল্প করি। বসার তো ইচ্ছে ছিল, উপায় রেখেছিস তুই? কটা বাজে দেখ, সিরিয়াল শুরু হয়ে যাবে। গল্পটা যা জমাটি না, আমার না দেখলে মাথা জমায় না। তোরা কি রে, একটা টিভি কিনিস নি বাড়িতে? আমার বাড়ির কাজের মেয়ে মঞ্জুর মা, তার বাড়িতে পর্যন্ত টিভি রয়েছে, আর তোরা? আশ্চর্য। আর কত টাকা জমাবি? ভোগ করে নে, ভোগ, বুঝেছিস? চললাম রে। গেছিলাম ডানাকাটা পরিবারিতে। ও, ওই ইন্দ্রাণী তাই? হ্যাঁ, তা কি বললো কিসে? তার তো রূপের দেমাকে মাটিতে পা পড়ে না, না দিয়ে এলাম মুখে জামাটা ঘষে। বেশ করেছো। তোর কাছে তাতে তো গুমোর দেখানোর কি আছে? তবে না তবে, এখন একটা ভাব দেখায়, কিছুই তো নেই, না আছে কাপড়, না আছে গয়না। তা তুমি কি বললে কি ওকে? বলিনি কিছু, দেখিয়ে এলুম। চৈত্র ছেলে শাড়ি কিনেছি, ওগুলো দেখিয়ে এসছি। আমাদের তো রূপ নেই, তবু বর একটা জায়গায় 3টে দেয়। তুমি এত রূপসী হয়েও তোমার কিছুই জোটে না কপালে। তোমার এনে নামেও ইন্দ্রাণী, রূপেও ইন্দ্রাণী। দেবরাজ ইন্দ্র যদি ওকে একবার দেখতো না, নির্ঘাত সচিকে ছেড়ে ওকেই বিয়ে করে ফেলতো। ওর বাবা তো বলতো, শোনো তুমি মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করো না, ওর বিয়ের জন্য আমাদের কোনো চেষ্টাই করতে হবে না, দেখবে পাত্রপক্ষ সেদে এসে ওকে ঘরে নিয়ে যাবে। তুমি তো জানোই ঠাকুরজি, ইন্দ্রাণীর বাবা তো কিছুই রেখে যেতে পারেননি, মেয়ের বিয়ের কোনো জোগাড় যন্ত্র করে যেতে পারেননি। তাই দাবি দাওয়া থাকলে সেখানে তো আমি সম্বন্ধ করতে পারবো না। শোনো বৌদি, আমি ইন্দ্রাণীর আপন পিসি নই, দুঃসম্পর্কের সই, তা বলে তো পর নই। আমি তো ইন্দ্রাণীকে যেমন তেমন জায়গায় দিতে পারি না। সেই বলছি, আবার ওই আমার একই তো মেয়ে, ভালো দিওয়া থোয়া না করলে তুমি বুঝতেই তো পারছো, যদি ভালো না দিই তাহলে তো ভালো পাত্র পাওয়াও মুশকিল। পিসি, তোমার জন্য চা আনি? না রে মা, এত বেলায় আর চা খাবো না। জানো বৌদি, ছেলে আমার কেউ না, তবে ছেলে খুব ভালো ছেলে, চাকরি করে, মার ছেলে থাকে, মায়ের বয়স হয়েছে তো, তাই ছেলের বিয়ে দিতে চায়। কবে আছে কবে নেই, এই তো সামনের মাসেই বিয়ে দেবে, বইয়ের মুখ দেখে যাবে। আর কোনো দাবি দাবা নেই, শুধু একটু সুন্দরী মেয়ে চায়, এই আর কি। তা ছেলের অবস্থা কেমন? মোটামুটি বৌদি, চাকরি করে,
তোমার মেয়ের যদি ভাগ্য ভালো থাকে সে ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি করবে, আর ডাক্তার কবিরাজ দিয়ে কি করবে? ওরা তো চাইবে এত, তখন কি করবে? না মানে মেয়ের রূপের পাশে একটা মানানসই মানে। আচ্ছা বৌদি, তুমি কি রূপটাই দেখবে, তার গুণটা দেখবে না? না আরে সোনার আংটি বেকার তেরায় তোমার কি এসে যায়, স্বভাবটাই তো দেখবে। বাবা, হঠাৎ এত প্রেম? তোমার রাগ কমেনি এখনো? সকালবেলা তো না খেয়ে গেলে। না, ওসব ভুলে যাও, ভুলে যাও। অফিসে আমি খেয়েছি 1 টাকার মুড়ি। চলো যেমন ও ছাড়তে দাও, এটা দাও। এই কি জামা খুলছো কেন? জামা খুলো না, বেরোতে হবে। আরে জানি জানি, তেল আনতে যেতে হবে। আরে বাবা, ওটা কি বুঝতে পারি? তেল না আনলে রাত্রিবেলায় রান্না বন্ধ। সারাদিনের এই ঘেমে যাওয়া জামা কাপড়গুলো খুলে হাত মুখ ধুয়ে একটা পরিষ্কার পাজামা পাঞ্জাবি পরে তারপর আনতে যাচ্ছি। না, পাজামা পাঞ্জাবি পরতে হবে না, প্যান্ট শার্ট পরাই থাক। চলো, আমিও যাব। তুমি যাবে তেল আনতে? হ্যাঁ, কোনো দরকার নেই, আমি একাই যাচ্ছি। আরে বাবা, আমি তেল আনতে যাবো কেন? আমি বাজারে যাব তোমার সাথে। হঠাৎ বাজারে কেন? শাড়ি কিনতে। শাড়ি কিনতে? ওমা, তুমি আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। শাড়ি কিনতে যেতে পারি না? না না, যেতে পারো, কিন্তু হঠাৎ এখন শাড়ি কিনতে মানে? শাড়ি কিনতে গেলে বুঝি দিনক্ষণ দেখে যেতে হয়? না, তা যেতে হয়, কিন্তু ঠিক এখনই মানে আজই আর কি শাড়ি। আরে বাবা, সামনে পয়লা বৈশাখ না, তা একটু নতুন শাড়ি পরবো না? না না, সে পরো, সে তো ভালোই, কিন্তু হঠাৎ। উফ, চৈত্র সেল চলছে, অনেক সস্তা শাড়ি পাওয়া যাচ্ছে। জানতো আজকে তো অনিমা দিয়ে এসেছিল। কালিরা ওনাকে 3টে শাড়ি কিনে দিয়েছে, তার মধ্যে আমার 2টো শাড়ি পছন্দ হয়েছে। চলো না দেখি ওরকম পাই কিনা। এবার বুঝতে পারছি ইন্দ্রাণীর হঠাৎ শাড়ি কেনার শখ হয়েছে কেন। কালিদাস তার বউ এসে উস্কে দিয়ে গেছে। আচ্ছা, এদেরকে খেয়ে আর কোনো কাজ নেই? বাড়ি বয়ে এসে কি ভাবছো বলো তো আকাশ কুসুম? আরে বাবা, ভয় নেই, আমি তোমার কাছে 3টে শাড়ি চাইবো না, একটাই কিনে দিও। চলো, ওঠো না। দেখো ইন্দ্রাণী, দেখবো যা দেখার ওই দোকানে গিয়ে দেখবো। চলো, ওঠো ওঠো। আচ্ছা তুমি তো আমার অবস্থাটা জানো, একই মাসের শেষ, তারপর আবার হঠাৎ শাড়ি মানে টাকা পাবো কোত্থেকে? মাসের শেষ আর প্রথম তোমার কি কোনোটা তফাৎ আছে? কিছু চাইলে বলবে টাকা পাবো কোত্থেকে। কিন্তু সেটা তো মিথ্যে নয়, আমি কত টাকা মাইনে পাই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। এরম তো নয় যে আমি ইচ্ছে করে তোমায় কিছু দিই না। তোমার বলতে লজ্জা করছে না? করছে, কিন্তু যেটা বলছি সেটা মিথ্যে নয়, সত্যি। আমি জানি আমি তোমার কোনো শখ আহ্লাদ মেটাতে পারি না, কিন্তু তাতে কি আমার খারাপ লাগে না? তুমি জানো না আমার মন থেকে কত কত কষ্ট হয়, কিন্তু আমি কি করব বলো? কি করবে সেটা তুমি আমায় জিজ্ঞেস করছো? বিয়ের পর থেকে দুবেলা দুমুঠো খাওয়া আর কয়েকটা শাড়ি কিছু দিয়েছো আমায়? লোকেরা বছরে বছরে ঘুরতে যায়, সিনেমা থিয়েটার দেখে, হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, আমরা কিছু করি তার? কিন্তু আমি তো মাঝে মাঝে তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাও। তাও কেন যাও জানো? তোমার ওই বন্ধু সিনেমা হলে চাকরি করে তাই। নিজের তো ক্ষমতাও নেই যে আমাকে একটা সিনেমা দেখাবে। দেখো ইন্দ্রাণী,
তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। একটা মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা পুরোপুরি পাই না। আর এটাই বাস্তব। আর তুমি যদি এই বাস্তবটাকে মেনে নিতে পারো তাহলে দেখো, জীবনে অনেক কিছু না পাওয়ার কষ্ট তুমি অতি সহজে মেনে নিতে পারবে। আর তা না হলে সেই কষ্টটা তোমাকেই ভোগ করতে হবে। আমরা তো ভাগ্যমানী। তুমি দেখো, আমাদের ভাগ্যে যদি থাকে একদিন আমরা সব পাবো, সব। পাচুদা, ও পাচুদা। নীতিশ, হঠাৎ এইখানে বিপদে বসে নিশ্চয়ই, নাকি আমার ছায়াও মানাও না। একটা কথা ছিল। কথা ছিল? কি কথা? ওটা কি? पहले तो देखो। मारी बापा অল ইন্ডিয়া কনফারেন্স। हाँ মিত্তি, তাহলে তো একটা কাম করতে হবে, এক্ষুনি একটা নোটিশ ঝুলাই দিতে হবে এবং নোটিশে করে দিতে হবে যেন ওই মিটিংয়ে সবাই আসে। আমার অবশ্য কম্পিউটারটা খারাপ, তুমি এক কাজ করো, ওই পাশের ঘরে শ্যামলবাবু আছে, শ্যামলবাবুকে কও গিয়া নোটিশখান টাইপ করে দিতে। যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরে শুভ, কি ভাবছিস? না কিছু না। কিছু না বললেই হলো? আমি কখন থেকে দেখছি তুই মনমরা হয়ে আছিস। আবার কিছু হয়েছে বুঝি বাড়িতে? কি আর নতুন কথা কি, সে তো প্রতিদিনই কিছু না কিছু হয়েই যাচ্ছে। আমি ভাবছিলাম যে কিভাবে বড় লোক হওয়া যায়। তুমি জানতো দাও, এই বড় লোক না হয় কোনো গতি নেই। সঙ্গে টাকা থাকলে যা ইচ্ছে তাই কিনতে পারবো, যেখানে ইচ্ছে সেখানে বেড়াতে যেতে পারবো। এই 1,500 টাকার কেরানির চাকরি করে না কিছু লাভ নেই, তার থেকে মরে যাওয়া অনেক ভালো। বুঝতে পারছি। কাল আবার তোদের মধ্যে শুভ তোকে একবার চৌধুরী সাহেব দেখা করতে বলেছেন। চৌধুরী সাহেব? আরে এমডি। হ্যাঁ, তোকে একবার দেখা করতে বলেছেন। এমডি মানে চৌধুরী সাহেব হঠাৎ আমাকে কেন দেখা করতে বলেছে তুই জানিস? ঠিক জানি না রে, মনে হয় কোম্পানি আগামী সপ্তাহে যে পার্টিটা দেবে ওই ব্যাপারই হয়তো। দেখ, এটা কিন্তু আমি আন্দাজেই বলছি, অন্য কোনো কারণেও দেখা করতে বলে থাকতে পারেন। মানে যদি বড়বাবু বলতো তাহলে নয় বুঝতাম, কিন্তু খোদ এমডি একদম, মানে আমার যন্ত্রটা হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে গো। তোর তো ভয় পাওয়ার কি আছে? আরে কি যে বলো না তুমি, পাগলের মতো কথা। আমার মতো আরে চুনুপুটিকে হঠাৎ এমডি ডেকে পাঠাবে, আমার তো কিরকম মনে হচ্ছে যেন চাকরিটা না খোয়া যায় আমার। হঠাৎ তুই এ কথা বলছিস, তোর কি কোনো ভুলভ্রান্তি হয়েছে? আরে বাবা, অনেক সময় ভুল না করে অনেক কিছু ভুল হয়ে যায়, এবং সেই অনেক চাকরিতে ভুলের জন্য অনেক 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 বড় মাসুল দিতে হয়। শোন, তুই এই ভুল না অনেক তুই চিন্তা করছিস। আরে আমরা তো তোর পাশে আছি। তোর যদি কোনো ভুলভ্রান্তি হয়েই থাকে, তুই একবার চৌধুরী সাহেবের সঙ্গে যা খোলামেলা আলোচনা কর। চৌধুরী সাহেবের সঙ্গে খোলামেলা আলোচনা করবো? হ্যাঁ, বড় বাবুকে যা শুনেছি তাদের উনি তো কারোর কোনো কথাই শোনেন না। উনি যেটা বলবেন সেটাই ঠিক। এইটা তোমার কাজ, এইটাই করবে, এর বাইরে কোনো কাজ করবে না, ব্যাস হয়ে গেল। শোন, টেনশন করিস না তো, তোকে যা কাজ করতে বলবেন সেই অনুযায়ী কাজ করে দিবি, ব্যাস মিটে গেল। এত চিন্তা করার কি আছে? ঠিকই বলেছে, আমরা তো সঙ্গে আছি। ঠিক আছে, যা, দেরি করিস না, যা দেখা করে। হ্যাঁ, যা, দেখা লাগবে, দেখাই করে আসি। হ্যাঁ, যা যা যা।
আপনি আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, নেক্সট উইকে কোম্পানি যে পার্টিটা দিচ্ছে সেই ব্যাপারে কিছু কাজের দায়িত্ব তোমাকে দেবো আমি। কি কাজ স্যার? তুমি কালকে অফিসে এসো, ওইখানে সব কাজগুলো বুঝিয়ে দেবো তোমাকে। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি আসি। আসো। এই নাও তোমার চা। শোনো, তুমি চা নেবে না? না, কেন? মানে তুমিও চা নিলে মানে দুজনে মিলে একটু চা খেতে খেতে গল্প করা যেত। ও বাবা, তোমার দেখছি গল্প করার খুব শখ জেগেছে। এই শখটা আমার প্রায়ই হয়, কিন্তু তোমার মেজাজ দেখে সেটা আর বলতে পারি না। তা আজকে একটু মেজাজটা খুশি খুশি লাগছে তো, তাই জন্য আর কি। আজকে আমি স্নিগ্ধার বাড়িতে গিয়েছিলাম। ও তাই বলো, তাই জন্যই মেজাজটা একটু খুশি খুশি লাগছে। হ্যাঁ, বসে এখানে বসে এসো। আসলে না, আমার মেজাজটা আজকে খুব ভালো আছে। লটারি পেয়েছো বুঝি? না, লটারি নয়, তবে লটারির মতোই কিছু একটা বলতে পারো। তাহলে কি প্রমোশন হয়েছে? না, সেসব কিছু নয়। তাহলে কি হলো? জানো তো, আমাদের কোম্পানি একটা খুব বড় পার্টি দিচ্ছে। তাতে তোমার তো আনন্দ পাওয়া কি হলো? আরে বাবা, সেই পার্টিতে আমাদের ক্লায়েন্ট ছাড়াও অনেক বড় বড় সমস্ত লোকজন আসছে। না, যাই, ভাত বসানো হচ্ছে। আরে বাবা, বসো না। তোমার কোম্পানি পার্টিতে বড় বড় লোকজন এলে আমার কি, না এলেই বা আমার কি? ওসব নিয়ে আমার কোনো উৎসাহ নেই। উৎসাহ নেই? না। ঠিক আছে, কিন্তু সেই পার্টিতে যদি তুমি আমন্ত্রিত হও তাহলে? দেখো, আমি এসব অসম্ভবের স্বপ্ন দেখি না। আরে স্বপ্ন নয়, স্বপ্ন নয়, একেবারে সত্যি। আমাদের অফিসের পার্টিতে তোমার আর আমার নেমন্তন্ন। আর যে সে লোক নয়, খোদ ম্যানেজিং ডিরেক্টর নিজে আমাকে নেমন্তন্ন করেছেন। পরশুদিন কার্ড পেয়ে যাবো, আর কার্ডে দেখবে লেখা থাকবে মিস্টার এন্ড মিসেস শুভঙ্কর ঘোষ। সেটা দেখলে বিশ্বাস হবে তো? না, তোমাদের অফিসের পার্টি তো প্রতি বছরই হয়, তাতে তোমাদের কাউকে তো ঘেঁচতেও দেয় না। তো এই বছর হঠাৎ? আমি এমডিকে বললাম মানে একটা বলার সুযোগ পেয়ে গেলাম, তাই জন্য বলেই ফেললাম যে দেখুন স্যার, আমি কিন্তু সস্ত্রীক পার্টিতে আসতে চাই। অবশ্য তোমার কথা ভেবেই বললাম, এবং এই কথা আমি বলেছি যে তুমি পার্টিতে গিয়ে গান গাইবে। আমি গান? না, ওসব চলবে না। মানে আমি কোথায় তোমার কথা ভেবেই এসব? ভাবলাম শুনে তুমি কত আনন্দ পাবে। তোমাকে না কি যে বলবো না। তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? যদি থাকতো তাহলে এই কথা বলতে না। তুমি কালকেই গিয়ে তোমার অফিসে বলে দেবে আমরা যাচ্ছি না। কিন্তু কেন? আরে অসুবিধাটা কোথায়? এমনিতেই আমাদের কোনো অনুষ্ঠান, কোনো উৎসবে বাইরে যাওয়া হয় না। এই একটা সুযোগ এলে তাও তুমি বলছো না। অসুবিধাটা কোথায় না বলো তো? আচ্ছা, তুমি যে পার্টির কথা বলছো সেখানে আমি কি পরে যাব? কেন? শাড়ি পরে যাবে। আর সিনেমা দেখতে গেলে যে সিল্কের শাড়িটা পরে যাবে, ওইটা পরে যাবে। ওটা পরলে তোমায় দারুণ দেখায়। আর এত কথা বলার কি আছে? তুমি যা পরবে তাতেই তোমাকে খুব সুন্দর লাগবে। তার কারণ তুমি তো এমনিতেই খুব সুন্দর। একদম বাজে কথা বলবে না। ওই রংচটা শাড়ি পরে কেউ কোথাও যায়? ছি। রংচটা? আচ্ছা ইন্দ্রাণী, বলছিলাম যে মনে করো যদি একটা ভালো শাড়ি যদি একটা কেনা হয়, কত দাম পড়বে? অনেক দাম। অনেক দাম তো বুঝলাম, কত বলো না একটু শুনি না। তোমার কি হবে জেনে? না না, আমি তো জানতেই চেয়েছি রে বাবা, বলো না। বলতে অসুবিধে কোথায় তোমার? 1000-1200 টাকার নিচে একটাও ভালো শাড়ি হয় না। 1200? ওই যে মিটিংটা, ও হ্যাঁ মিটিং এর কথা কইছিলাম না। ঠিক আছে, যাও, আমি যাইতে আছি সকলে নিয়ে যাও। এই পিউ মলি সব কাম বন্ধ করো, আর মিটিং এ চলো। চলো 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 চলো, কনফারেন্সের মিটিং আছে, চলো চলো।
কমরেডস, সকলের কথা ভাববাই আজকের এই জরুরি মিটিং আমি ডাকছি। আপনারা সকলে জানেন যে সামনেই আমাদের অল ইন্ডিয়া কনফারেন্স। সেই কনফারেন্সে আপনাদের প্রত্যেকের যাইতে হইবে। আমি কিন্তু কারোর কোনো রকম ওজোর আপত্তি শুনুম না। আপনারা সেইখানে যাইবেন, সেখানে গিয়া আমাদের বর্তমান যে চলতে আসে সেই সমস্ত সম্বন্ধে দিল্লিতে গিয়া সবকিছু দেখে নিজের চোখে দেখে আসবেন। কিন্তু দাদা দিল্লি যাওয়ার খরচ তো অনেক। হ্যাঁ, সে ব্যবস্থা আমি করে ভাবতে রাখছি। ওই আমি ভাবছি যে ওখানে যাওয়া এবং ওখানে অ্যাটেন্ড করার জন্য আপনারা প্রত্যেকে 200 টাকা করিয়া এই মিত্রের হাতে জমা দিবেন। বাদ বাকিটা আমি ভাবতে দেখব মানে কি করা যায়। দাদা ওই রিজার্ভেশনের খরচ তো অনেক। সেসব অবস্থা ঠিক করা আছে, রিজার্ভেশনের খরচা অনেক, সেসব ঠিক করা আছে। আমাদের কয়টা ট্রাভেলিং এজেন্ট? চারটা। আচ্ছা, 4টা ট্রাভেলিং এজেন্ট আমি বলে দিছি এবং ওরা আমার কথা দিছে যে প্রত্যেকটা ট্রাভেলিং এজেন্ট আমার 4 খান করে কনফার্ম টিকিট দেবে। তা 4 খান করে যদি কনফার্ম টিকিট দেয় তাহলে 4 16 খান টিকিট কনফার্ম পাবো। সেই 16 খানের টিকিটের মধ্যে আমরা 25 জন গাড়াগাড়ি করে চলে যাবো। মানে যাওয়া তো হচ্ছে, কিন্তু জোনের কেউ তো জানলো। সমস্ত ব্যবস্থা করে ফেলাইছি আমি, সব জায়গায় টেলেক্স পাঠাই দিয়েছি, কোহিমা, ত্রিপুরা, আগরতলা আর এই বহরমপুর, উড়িষ্যা সব জায়গায় করে দিয়েছি। ওরা ডাইরেক্ট গিয়ে ওখানে পৌঁছাইবে। দাদা জমাতের প্রবলেম মানে আই মিন ইস্যু জাতীয় কিছু। চলো প্লিজ দাদা যদি একটু বলে দেন। সবকিছু আমি করে দেন, তোমরা নিজেরা ভাইবা করতে পারো না? আরে যা করো সেই হবে ভাইটাল, এ তো বলার কিছু নাই। আর মিত্রের ওইটা কি হলো বলে দাও। ও যে কালকে ফার্স্ট আওয়ার যেন সকলে যেন 400 টাকা করে আমার কাছে জমা। মিত্রের আমি একটু আগে ওনাদের কাছে বলছি যে 200 টাকা করে জমা দিই। তোমার কি হয়েছে বলো তো? শোনেন কমরেডস, আপনারা প্রত্যেকে 200 টাকা করে কালকে সকালবেলা এই মিত্রের হাতে জমা দিবেন। বাদ বাকি আমি ভাববা দেখুন বলছি, আমি ভাববা দেখুন মানে মিত্রের কথা আছে এখন। দাদা টাইম তো হয়ে যাচ্ছে, তাহলে আজকের মতন মিটিং সমাপ্তি ঘোষণা করুন। হ্যাঁ ঠিক আছে, যেহেতু মিটিং এর টাইমটা আমার খুব অল্প ছিল তাই মিটিং এ আমি সমাপ্তি ঘোষণা করতে আসি। আপনারা যে যার কামে চলে যান। যান 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 যান। মা তুমি কখন এলে? আমি তো টেরই পাইনি। কি করে টের পাবি বল? আমি তখন থেকে দেখছি তো, তুই কত ভাবে নিজেকে দেখছিস। একবার এরকম করে, একবার এরকম করে, একবার চুলটাকে এদিক করে ওদিক করে। সত্যি কি ব্যাপার বলতো? এটা একবার আনকো নতুন শাড়ি। হ্যাঁ হ্যাঁ, ও দিয়েছে, কালই কিনে নিয়ে এসছে। বাবা, তোর বর তোকে শাড়ি, কি ব্যাপার? লটারি টটারি পেয়েছিস নাকি কিছু? বাবা, লটারি পাবো আমরা? সে ভাগ্য করে কি এসেছি বলো? তবে এত দামি শাড়ি তোর বর তোকে কিনে দিল, মানে এত টাকা? না মানে ধার করে নিয়ে এসেছে। ধার করে শাড়ি কিনে দিয়েছে? হ্যাঁ, কি করবো বলো, কাল আমার একটা নেমন্তন্ন আছে তো। ও নেমন্তন্ন যাবি ধার করিস? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি ব্যাপার? হয়তো না দেখো, মানে অন্য কিছু না, আসলে আমাদের যেখানে নেমন্তন্ন না, সেখানে অনেক বড় বড় লোকজন আসবে তো, তাই যাতা শাড়ি পরে গেলে তো আর হয় না। আর আমার তো তেমন কোনো ভালো শাড়িও নেই, তাই ওর অফিসের এক বন্ধুর কাছ থেকে টাকাটা ধার করেছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর বরের বন্ধু বুঝি ইদানিং এখানে যাতায়াত করছে? না, এখানে যাতায়াত করবে কেন? ওর অফিসে, একই অফিসে চাকরি করে ওরা। আর শুনেছি উনি নাকি বিয়ে থাও করেনি। আচ্ছা, সেই জন্য বুঝেছি। কি বুঝেছো? মানে কি বিয়ে করেনি তো, তাই তোদের খুব ইয়ে করেন আর কি। তোদের না, মানে ওকে খুব ইয়ে করে আর কি। আর সত্যি কথা বলতে আমি তাকে কোনোদিন দেখিনি। ভালো ভালো, এরকম দু একজন বন্ধু থাকা খুব ভালো। কখন কি দরকার টরকার পরে ধারটার দরকার হয়। ভালো হয়েছে, কিন্তু শুধু শাড়ি পরে কি করে? আরে বাবা, নেমন্তন্ন বাড়িতে যাবি, শুধু শাড়ি পরে যাবি? শাড়ির সঙ্গে গয়না দরকার নেই?
গয়না? হ্যাঁ, গয়না ছাড়া শাড়ি কিরকম, নুন ছাড়া কষা মাংসের মতো। কিন্তু গয়না করতে গিয়ে কিনবো তো অনেক টাকার ব্যাপার। কি আর এমন টাকা, ম্যাক্সিমাম 8-10 হাজার হয়ে যাবে তাতে। 8-10 হাজার? ও টাকা কোথায় পাবো? কেন, তো বড় বন্ধু ভালো করে চা না দিয়ে দেবে ধার। একটা কথা বলি, একদিন বাড়িতে ডেকে নিয়ে ভালো করে চাটা খাওয়া, ধার না দেখবি দিয়ে দেবে। দুদিন বাদে কোম্পানির পার্টি। ভাবলাম ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা হচ্ছে, বুঝলে? কত বিখ্যাত বিখ্যাত লোকেদের সঙ্গে আমি আর তুমি। তোমার কিছু মনে হচ্ছে না? আরে তুমি তো কথাই বলছো না। পার্টিতে আমি যাব না। যাবে না মানে? যাব না। আরে তোমার তো শাড়ির সমস্যা মিটে গেছে, তাহলে যাবে না কেন? এমনি যাব না। এমনি যাবো না মানে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে বাবা, এই পার্টিতে যাওয়ার জন্য এত টাকা দিয়ে দামি শাড়ি কেনা হলো, আর এখন তুমি বলছো যাবে না। বললাম তো যাব না। আর পার্টিতে শুধু শাড়ি পরে গেলেই হয়? তাহলে আর কি লাগবে? শাড়ির সাথে গয়নাও লাগে। গয়না? আমার এখন গয়না টয়না লাগবে না। ও গয়না না করলেও সবাই তোমাকেই দেখবে। হ্যাঁ, তুমি এমন কথা বলছো না, বলছো আমি একটা বাচ্চা মেয়ে, আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। আমি যদি ওখানে শাড়ি পরেই যাই, শুধু লোকে আমাকে দেখলে ভাববে আমরা গরিব। তা তো নয়, আমরা গরিব অবশ্য গরিব। তুমিও সবসময় না গরিব গরিব গরিব। এখন গয়না আবার। আচ্ছা, তোমার সমস্যা যদি আমি মিটিয়ে দিই? যদি আমি মিটিয়ে দিই তোমার সমস্যা, আমার একটা বুদ্ধি তুমি নেবে? তুমি বুদ্ধি দেবে? আরে বাবা, অসময়ে যে বন্ধু কাজে লাগে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। তোমার বন্ধু স্নিগ্ধা শুধু বিরাট বড় লোক, অনেক দামি দামি তার গয়না আছে। একদিনের জন্য তার কাছ থেকে একটা গয়না তুমি চেয়ে নিয়ে এসো না। কিন্তু ও যদি কিছু মনে করে? হ্যাঁ, মনে করার কি আছে? হ্যাঁ, আরে বাবা, তুমি তো আর 1 বছরের জন্য গয়না চাইতে যাচ্ছ না। সকালবেলা নিয়ে আসবে, বিকেলবেলা ওটা পরে পার্টিতে যাবে, পরের দিন সকালবেলা আবার ফেরত দিয়ে দেবে, বাস। তুই একটা বেনারসি কিনেছিস, তাই তো? হ্যাঁ রে। শোন, তুই এই সেটটা শাড়িটার সঙ্গে পরবি, তোকে দারুণ মানাবে। নিদা, স্নিগ্ধা, তুই যে আমার কত বড় উপকার করলি তা আমি তোকে বলেও বোঝাতে পারবো না। তুই পাগলি। থ্যাংক ইউ। ইন্দ্রাণী, মা কি রে, তোকে আমি বললাম আর তুই গয়না কিনে ফেললি? বাবা, এই যে দারুণ দেখতে, একেবারে আসলের মতো। পাথরগুলো দেখে তো মনে হচ্ছে একেবারে হিরে রে। এত পয়সা তোর বর কোত্থেকে পেলো? এত পয়সা? আরে বৌদি, এটা আমার না, আমার ওই এক বন্ধুর কাছ থেকে এটা নিয়ে এসছে, পার্টিতে পরবো বলে। কেন মিথ্যে কথা বলছিস বলতো? দেখ, আমি সব সহ্য করতে পারি, কিন্তু মিথ্যে কথা একেবারে সহ্য করতে পারি। আমি মিথ্যে কথা বলছি না, তুমি বিশ্বাস করো না? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই ডাহা মিথ্যে কথা বলছিস। ওহ বাবা, তুমি যে কি বলো না। তুমি শোনো আমার কথা। আচ্ছা বাবা, তোর বড়ই তো তোকে কিনে দিয়েছে, যেভাবেই হোক, সে রোজগারের টাকাতেই হোক কি চুরি ডাকাতি ঘুষের টাকাতেই হোক, ওই তো কিনে দিয়েছে। লুকোচ্ছিস কেন? ধরা পড়ে গেলি তো। তবে
বাপু একটা কথা বলি, এইভাবে বড় কাছে বায়না করিস না। দেখ, ছোটখাটো জিনিস এর মধ্য দিয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু বেশি লোভ করা ভালো নয় রে। বলো তুমি থামবে? কেন রে? থামবো কেন? হ্যাঁ, তোকে ভয় পাই না, তোর বরকে ভয় পাই। হ্যাঁ, তোদের কি খাই না করি যে তোদের হুকুমে আমি কথা বন্ধ করব, তোদের হুকুমে কথা বলবো? শোন, আমার পরিষ্কার মন, পরিষ্কার ভাবে কথা বলতে ভালোবাসি। তোদের মতো মিঠে মিঠে ভাল আমি নেই, সোজা কথা সোজা ভাবে বলতে ভালোবাসি। কষ্ট কথায় কোনো কষ্ট নেই, জানিস তো। বৌদি, তুমি এখন এখান থেকে যাও, কারণ এরপর আমার মাথা ঠিক থাকবে না। আমি তোমাকে কি যা তা বলে দেবো সেটা ভালো হবে না। তুমি যাও এখন। তুই আমাকে চলে যেতে বলছিস? হ্যাঁ হ্যাঁ, চলে যেতে বলছি। বেরিয়ে যেতে বলছিস? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। শোন, আমি আর কোনোদিনও এই বাড়ির চৌকাঠ দিব না, বুঝেছিস? আরো একটা কথা বেরিয়ে যাবার আগে বলছি, আমি যদি সত্যি বাবুনের মেয়ে হই না, তোর এই গুমর 2 দিনের মধ্যে ভাঙবে, এই বলে গেলাম। বৌদি, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আমার কোম্পানি থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের কোম্পানি হয়ে আমাদের ম্যানেজার মিস্টার চৌধুরী কিছু জানাবেন আপনাদেরকে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আপনাদের এখানে ইনভাইট করেছি একটা বিশেষ খবর জানাবার জন্য। এই বছরে আমাদের কোম্পানির প্রফিট হয়েছে 5 কোটি টাকা, যা কিনা গেল বছরের প্রায় দ্বিগুণ। তার থেকেও আনন্দ সংবাদ, আমাদের সহকর্মী স্ত্রী ইন্দ্রাণী ঘোষ এখন আপনাদের সামনে গান গেয়ে শোনাবেন। মিস্টার চৌধুরী, হবে তো? আরে তোমাকে তো বলেছি যে এমডি তোমার উপর ভীষণ প্লিজড, আর তাছাড়া তোমার পদোন্নতির ব্যাপারটা উনি দেখবেন বলেছেন, আর ইনক্রিমেন্ট তো হচ্ছেই, তুমি এত চিন্তা করো না। না, এটা আমি ওর সাথে একটু আলোচনা করে নিই, তারপরে ও নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেবে।
ঠিক আছে, আমি বলে দেখ। বাড়িতে তোমার যা লাগছিল না, শহর একদম মাথা ঘুরে গেছে। তাই বুঝি? আরে বেস্ট পার্ট হচ্ছে মিস্টার গুপ্তা, সে তো সবসময় তোমার বাসায় স্টিকারের মতো চিপকে ছিল। তোমার ওই গুপ্তা আমাকে কি বললেন জানো? কি বললেন? বললেন আমি যদি চাকরি করতে উৎসাহী থাকি দারুণ চাকরি দেবে। কোনো চান্স নেই, আমি তোমার চাকরি করতে দেবো না। দেখেছো তুমি কেমন হিংসুটে? তুমি আমার যা ভাবো, হিংসুটা যা ইচ্ছে তাই, আমি তোমাকে চাকরি করতে দেবো না। বাবা করলে তো ভালো হতো, তোমার হেল্প হতো। আমার কোনো হেল্পের দরকার নেই, আমার সংসারে কষ্ট দেবো, কিন্তু আমি তোমাকে চাকরি করতে দেবো না, ব্যাস। ঠিক আছে, না দেবে না দেবে আমার কি, ভালোর জন্যই বললাম। এই আমার গলার হার। সে কি কোথায় গেল? আমি কি করব? কোথায় গেল দেখো না। দেখছি তো আমার গলার হার কোথায় গেল। এখন আমি কি করব? কালকে তো সিনটাকে ফিরিয়ে দিতে হবে, কত দামি হার। আমি এখন কি করব বলো? আমি এখন কি করব বলো? আমি এখন কি করব? গলা থেকে হারটা খুলে কোথায় পড়ে গেল সেটা তোমার খেয়াল নেই? খেয়াল থাকতে কি হারিয়ে যেত? আমি এখন কি করব? আমাকে দেখো দামি হার। অন্তত কানের গুলো অন্তত খুলে রাখো, এগুলো হারিও না। আমার জীবনটা একদম ঘেন্না ধরে গেল, শেষ করে দিল আমাকে একদম। গয়নার বাক্স পাল্টে যাওয়ার তো কোনো ব্যাপার না, সে তো হতেই পারে। ভেবে পাচ্ছি না কি করব। আজকের দিনটা তো চলেই গেল, হাতে মাত্র আর একটা দিন। ওই একটা দোকান খুঁজলেই তো হবে না, আরো অনেক দোকান আছে, সব জায়গায় তো খুঁজে দেখতে হবে। হ্যাঁ, কিন্তু একই ডিজাইনের হার যদি না পাওয়া যায় তখন? ডিজাইন একটু এদিক ওদিক হলে কি আর করা যাবে? আরে বাবা, ধরা পড়ে যাবে তো। এমন হলে সব সত্যি কথা বলে দিলেই হলো। তোর বউ তো আর ইচ্ছে করে হারটা হারায়নি। তাছাড়া তুই চেষ্টা করছিস হারের বদলে হার ফেরত দিতে, তোকে তো আর চোট বলতে পারবে না। না তা ঠিক, কিন্তু তবুও কিন্তু করার নেই, চেষ্টা করছিস একই রকমের জিনিস দেওয়ার, তাতে বলার কি রয়েছে? ঠিক আছে। একটা কাজ করবে, আমার সাথে একটু যাবে, কয়েকটা বড় বড় দোকান ঘুরে দেখি, যদি একই ডিজাইনে গয়না পাওয়া যায়। বেশ তো, চল না, আমার যেতে কোনো আপত্তি নেই। তুই কি টাকা পয়সা সঙ্গে নিয়ে বেরিয়েছিস? টাকা পয়সা? আরে না না না, টাকা পয়সা পাবো কোত্থেকে? আগে দামটা জানি, তারপর টাকা পয়সা জোগাড় করব। দোকানে যদি ওই ডিজাইনের হার না পাওয়া যায় তাহলে কি করবি ভেবেছিস? কেন, তোমার কি মনে হচ্ছে পাওয়া যাবে না? যদি না পাওয়া যায় তাহলে অল্টারনেটিভ তো কিছু ভাবতে হবে। অল্টারনেটিভ? আমার মাথায় কিছু আসছে না। শোন, আমার চেনা জানা একজন স্যাকরা আছে, তাকে ডিজাইনটা বলে বুঝিয়ে দিলে পরে সেই অনুযায়ী গয়নাটা বানিয়ে দিতে পারবে। তবে 5-7 দিন সময় লাগবে কিন্তু। হাতে তো একদমই সময় নেই। আচ্ছা, একটা কাজ করলে হয় না, অন্য কোনো দোকানে না গিয়ে সোজা তোমার ওই পরিচিত স্যাকরার কাছে গেলে হয় না? বেশ তো, চল। তবে ভালো করে ভেবে নে, 5-7 দিন সময় কিন্তু লেগে যাবে। সে সময় লাগুক, কিন্তু অন্যদিকে তো আমি অনেক বেশি সুবিধা পাবো না? সেটা ঠিক। সে সময়ের ব্যাপারটা না, কিছু একটা ছুতো করে আমি যেমন ভাবে ম্যানেজ করে দেবো। তাহলে ওখানেই চলো। চল চল। আমি স্নিগ্ধাকে কি করে সামলাবো বলো তো? কিছু একটা বলে দেবে। এই তো বলে এলাম যে 2 দিন বাদে ফেরত দেবো, আবার গিয়ে বলবো যে 7 দিন পরে ফেরত দেবো। কিছু করার নেই। আর তাছাড়া এখন তো গিয়ে কিছু বলবার দরকার নেই। হারটা আসলে একদম সঙ্গে করে নিয়ে যাবে, হাতে দিয়ে দেবে বন্ধুর, ব্যাস হয়ে গেল। ও কি ভাববে বলো তো? ও ভাববে হারটা আমি ওকে ফেরত দেবো না বলে আমি নানান ছুতো দেখাচ্ছি। ভাবলে ভাববে, ওর ভাবনা যে ভুল সেটা তো কদিনের মধ্যেই প্রমাণিত হয়ে যাবে। আর তোমার বন্ধু কি ভাবলো না ভাবলো সেটা এখন ভেবে কি হবে? গয়নাটা হারানোর আগে সেটা নিয়ে ভাবা উচিত ছিল, তাহলে এই ঘটনাটা ঘটতো না। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু তুমি আমার উপর শুধু শুধু রেগে আছো। আমি কি হারটা ইচ্ছে করে হারিয়েছি? না, আমি জানি তুমি ইচ্ছে করে হারাওনি, কিন্তু তুমি বেখেয়াল হয়ে হারিয়েছো। নিজেকে নিয়ে নিজে এত মশগুল ছিলে যে কখন গলা থেকে হারটা খুলে পড়ে গেছে সেটা পর্যন্ত খেয়াল করোনি। আর এখন তার জন্য আমাকে মাসুল গুনতে হচ্ছে। তুমি আমাকে এইভাবে বলছো? হ্যাঁ বলছি, কিন্তু যেটা বলছি সেটা মিথ্যে না, সত্যি কথা বলছি।
তুমি তো হাতটা হারিয়েই খালাস, কিন্তু এখন আমাকে কি কি করতে হচ্ছে সেটা একবার ভেবে দেখেছো? এখন থেকে প্রত্যেক মাসে শেখরাকে একটা টাকা দিতে হবে এই হারের জন্য। সর্বসাকুল্যে তো 3000 টাকা মাইনে পাই, তার থেকে বাড়ি ভাড়া, সংসারের খরচ, শেখরাকে টাকা দেওয়া, কি খাবো কি পরবো একবার ভেবে দেখেছো? সারা দিন তো আয়নার সামনে বসে নিজের রূপ দেখছো আর আমার বিরুদ্ধে শুধু অভিযোগ করে যাচ্ছ, ব্যাস এই তো তোমার কাজ, এছাড়া তো আর কোনো কাজ নেই। তুমি আমাকে এইভাবে বললে? হ্যাঁ বললাম, এইভাবেই বললাম। এত বড় একটা কাণ্ড তুমি করতে পারলে আর আমি তোমাকে কিছু বললেই দোষ। 7 দিন পরে হাটটা তৈরি হয়ে আসবে, গিয়ে বন্ধুকে ফেরত দিয়ে এসো। এবার দয়া করে সাবধানে, হ্যাঁ, আর হারিও না। কিন্তু তুমি কোথায় পাবে? যেখান থেকে হোক, যেভাবেই হোক, আমি জোগাড় করবই। স্নিগ্ধা, আয় বস। তোর হাতটা রেখে দে ওখানে। খুলে দেখবি না? দেখার কি আছে? তুই আমার উপর খুব রেগে আছিস না রে? রাগের তো কিছু নেই। দেখ, হাতটা এত লেট করে আমি তোকে দিলাম। আমি শেখরাকে বলেছিলাম জানিস তো, কিন্তু উনি আমাকে এত ঘোরালো আজকাল করে, কি আর তোকে বলবো। তারপরে আমি আমার বরকে নিয়ে ওকে গিয়ে অনেকভাবে আমি ধমকালাম, ভয়েই হোক আর যাতেই হোক, ও ভয় পেয়েই মনে হয় এটা আমাকে আজকাল করে করে কালকে দিয়েছে, তাই তোর কাছে আজকে নিয়ে আসলাম। দেখ, তুই এতদিন পর ফেরত দিবি জানলে আমি কিন্তু তোকে এটা দিতাম না, আর আরো 4-5 দিন আগে দিলেও এটা পরে যেত। যাকে ফেরত যে দিবি এটাই যথেষ্ট। তুই এটা খুলে দেখবি না একবার? দেখার কি আছে? এটা তুলে রাখ। ঠিক আছে, রেখে দে ওখানে। আমি চলি। হ্যাঁ, জয়ন্তদা পরশুদিন আইসলা, আপনারা কথা সকলটাও কইসইন, বাবা তো গড় দেওয়ার লাগি রাজি হইছিল না। কেন বাবা রাজি হচ্ছিলেন না কেন? আপনারা মতো লোকরে ওলাহান বস্তিত থাকতে দেওয়া যায় না কিতা? আরে না 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 না, এটাই এখন আমাদের কাছে স্বর্গ। ও বড় রাস্তার দ্বারা আমরা একটা বাড়ি আছে, কিন্তু হনো একটা গড় খালি নাই, নাইলে আপনারা হনো বন্দোবস্ত করিয়া দেওয়া হইল না। আরে না না, তোমার বাবাকে বলো যে এসব নিয়ে যেন একদম চিন্তা না করেন। বাবা কইসেন আপাতত আপনারা অন থাকেন, পরে যদি ও বাড়ির ঘর খালি হয় তে আপনারা হনও দেওয়া হইব। সে যখন হবে তখন দেখা যাবে, এখানে আমাদের কোনো অসুবিধা হবে না। ইকান ঠিক কইছেন, কিন্তু আপনার কোনো অসুবিধা হইতো না, আর অসুবিধা হলে তো আমি আসিও, আমার কইবা আমি করে দেবো। আরে বাবা, তোমাদের ভরসাতেই তো এখানে আসছি, অসুবিধা হলে তো তোমাদেরই বলবো না, কি বলো? আমি আসি দাদা, একবার খালি দুলাল কইয়া ডাক দিবা, আমি হাজির হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আসলে আমি আসি। ঠিক আছে। শোনো, তুমি কি ঘুমোচ্ছ? বলছি কি, বাড়িটা ছেড়ে দেবে বলে ঠিক করলে? কিন্তু ও বাড়িতে গেলেও তো সেই ভাড়াই দিতে হবে। হবে? তাহলে তাহলে কি?
না মানে বলছিলাম যে বাড়িটা কি ভালো হবে? ইন্দ্রাণী, দেখে শুনে পছন্দ করে ভেবে চিনতে ভিক্ষি করার অধিকার কোনো ভিখিরির নেই। আমাদের যে অবস্থা, তাতে আমাদের পছন্দের বাড়ি ভাড়া করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের এখন যেটা দরকার শুধুমাত্র মাথা গোজার একটা ঠাঁই। আজ আমি বাড়িটা দেখে এসেছি, এই মাসের শেষে এখান থেকে চলে যাব। আগামী রোববার তোমাকেও নিয়ে যাব, দেখে নিও। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আয় আয় বস। তোর সাথে যদি দেখা না হতো তাহলে তো জানতেই পারতাম না। আচ্ছা, এত খারাপ অবস্থা তোর কি করে হলো? এতটা খারাপ অবস্থা তো তোর ছিল না। ভালো অবস্থায় বা কবে ছিল স্নিগ্ধা? তোর হাতটা নিয়ে যাওয়ার পর সর্বনাশের 16 কলাও পূর্ণ হলো। আমার হাতটা? আমার হাতটার সঙ্গে সম্পর্ক কি? তোর হাতটাই তো আমার জীবনের সবকিছু শেষ করে দিয়েছে। কি হেয়ালি করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে একটু বলবি কি হয়েছে? আমি হাতটা দিয়ে যাওয়ার পর তুই খুলে দেখেছিস একবারও? না, আসলে এই বছরে তো ওটা বারও করা হয়নি। তাছাড়া দেখলেই বা কি হতো? ওটা যদি খুলে দেখতিস তাহলে সবই বুঝতে পারতিস যে আসলে হাতটা তোর নয়। হাতটা আমার নয়? তাহলে কার হাতটা? হাতটা কারোরই নয়, না তোর না আমার। ওটা ওটা আমি শ্যাকরাকে দিয়ে তৈরি করিয়েছিলাম। বিশ্বাস কর, তোর হাড়ের ডিজাইন আমার যতটা মনে ছিল আমি ওকে একে একে দিয়েছিলাম, কিন্তু ও ঠিক সেভাবে তৈরি করতে পারেনি। একটু একটু ডিজাইনের গন্ডগোল হয়ে গিয়েছিল। কিন্তু ওটা শ্যাকরাকে দিয়ে গাড়িতে গেছিলি কেন? আর যখন আমার দিয়ে গেছিলি তখনই বা কিছু বলিসনি কেন? লজ্জায় বলিনি রে। পার্টি থেকে ফেরার পথে তোর হাতটা আমি হারিয়ে ফেলেছিলাম। গলা থেকে কোথায় যেন খুলে পড়ে গেছিল। বলতো, তোর কি মাথা খারাপ? ওটা করতে দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করলি না? কি বলবো তোকে বল? তোর হাতটাকে হারিয়ে ফেলে আমি তোর কাছে এসে কি বলবো? কি মুখ নিয়ে বলবো? তোর হাতটা তৈরি আমাদের জীবনের দুর্দশার শেষ ছিল না। আমার বর চাকরি করার পরেও 2টো পার্ট টাইম করতো, আর আমি বাড়িতে কাজের লোক ছাড়িয়ে দিয়ে নিজে সব কিছু করতাম জানিস, তারপরেও কুলতে পারতাম না। ধার দেনায় চারিদিকে জড়িয়ে পড়েছিলাম। বহু কষ্ট করে তোর হাতটাকে তৈরি করে দিয়েছি রে স্নিগ্ধা। এই তো মাসে আমাদের সব ধার দেনা শোধ হয়ে যাবে। তুই এই হাতটার জন্য এত সব কাণ্ড করতে গেলি? কি করব? একটা মানুষ দুঃখ দারিদ্র্যের মধ্যে বেঁচে থাকতে পারে, কিন্তু মান খুঁয়ে বেঁচে থাকতে পারে না স্নিগ্ধা। আর আমি হাতটা হারিয়ে তোর কাছে মান খুঁয়ে কিভাবে বেঁচে থাকতাম বলতো? কিসের মান?
হারটা সোনার ছিল না, ইমিটেশন। আর তাছাড়া পাথরগুলো ইমিটেশন? এ তুই কি বলছিস স্নিগ্ধা? ইমিটেশনের হার? আমি ওই হারটার জন্য এর জন্য অবশ্য আমি দায়ী রে। সেদিন যদি আমি তোর সঙ্গে ওরকম ব্যবহার না করতাম, নিতাম, কারোর দোষ না রে, সবই আমার ভাগ্যের দোষ। ভাগ্যের দোহাই দিস না তো। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। শুভ, আমি তোমাকে কত শাস্তি দিয়েছি। এবার এটা নিয়ে আমাকে দায়মুক্ত কর, নইলে যে আমি কিছুতেই শান্তি পাবো না রে। স্নিগ্ধা, ভিখারির ঘরে এত দামি জিনিস মানায় না রে। শোন, আমি তোর কোনো কথাই শুনবো না। আমি আসবো নতুন বাসায়, আর সমস্ত ব্যবস্থাই আমি করব। আমার পাপের এটুকু প্রায়শ্চিত্ত তোকে আমায় করতে দিতেই হবে। স্নিগ্ধা, ইন্দ্রাণী, আমি শুভর কাছে যাই রে। যা যা।